আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। আজকে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করব, যেটা মূলত স্থিতিস্থাপকতা প্রথম টপিক আজকের। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। একটা পদার্থ যে গঠিত হয় এর গঠনগত কিছু বৈশিষ্ট্য থাকে বা ধর্ম থাকে, সেটাকে বলতেছি আমরা গাঠনিক ধর্ম। ওকে, গাঠনিক ধর্ম। তো একদম প্রথম যে টপিক সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। সো আমরা যদি দেখি যে স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি, তো প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ে ফেলি। বলছে যে কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করে এর আকারের পরিবর্তনের চেষ্টা করা হলে পদার্থের যে ধর্মের কারণে আকার পরিবর্তনে বাধার সৃষ্টি করে এবং বল অপসারণ করলে বস্তুটা আগের অবস্থায় ফিরে যায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার সংজ্ঞা থেকে যায়। আমাদের কাছে যদি একটা বস্তু থাকে, ধরলাম যে বস্তুটা দেখতে হচ্ছে এরকম, তো তুমি এইটার মধ্যে একটা বল প্রয়োগ করছো, ধরো এই দিকে, এটাকে এই মাথাটা ধরে তুমি এই দিকে বল দিয়ে টান দিছো, তাহলে কি হবে? এটা আকারের পরিবর্তন হবে। ধরে নিচ্ছি আমরা আকারটা এরকম হয়ে গেল, মানে একটু লম্বা হয়ে গেছে। এই এফ বল প্রদান করার কারণে এটার আকারটা তোমার কি হইল, এইটুকু বড় হয়ে গেল। তো যখনই আমি বলটা ছেড়ে দিব, মানে আর বল অপসারণ করে নিব, উঠায় নিব, তখন দেখা যাবে এটা তার আগের অবস্থানে ফিরে যাচ্ছে বা আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে ধর্ম, এই ধর্মটাকে বলতেছে আমরা স্থিতিস্থাপকতা। এটাই আমাদেরকে এখানে বলছে। তো এখানে একটা টার্ম আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সীমার মধ্যে বল প্রয়োগ করতে হবে। নির্দিষ্ট সীমা, তার মানে তুমি এমন একটা বল প্রদান করছো যে বস্তুটা ছিঁড়ে গেছে, তখন তো সে আর আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো চান্স নাই। তো এমন বল প্রদান করা যাবে না যে তার স্থিতিস্থাপকতা ধর্মটাকে আমরা নষ্ট করে ফেলি, এটা করা যাবে না। আমাকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রদান করে এর আকারের পরিবর্তন করলে দেখতে পাবো সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই ধর্মটাকে বলতেছি আমরা স্থিতিস্থাপকতা। আমরা যদি একটু খেয়াল করি যে স্থিতিস্থাপকতা ধর্মের উৎপত্তিটা আসলে কিভাবে হয়। ধর্মের উৎপত্তি, তো এটা বোঝার জন্যে আমাদের আন্তঃআণবিক যে বল সেটা একটু খেয়াল করি। আন্তঃআণবিক বল বলতে আমরা কি বুঝি? আন্তঃআণবিক বল বলতে বোঝায় যে তোমার দুইটা অণুর মধ্যে যে বল কাজ করে কোনো একটা পদার্থের, সেই বলটাকে বলতেছি আমরা আন্তঃআণবিক বল। আমরা ধরে নিচ্ছি যে এটা 1 নম্বর অণু, এটা হচ্ছে 2 নম্বর অণু। তো এই দুইটা অণুর মধ্যে একটা বল কাজ করবে, সেটাকে বলতেছি আমরা আন্তঃআণবিক বল। তো এই যে বল, এই বলটা দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার আকর্ষণধর্মী, আর একটা হচ্ছে বিকর্ষণধর্মী। এখন কোন সময় আকর্ষণ করবে আর কোন সময় বিকর্ষণ করবে, এটার যে মানে বৈশিষ্ট্যটা, এটা ডিপেন্ড করে হচ্ছে বস্তুর যে অণুগুলা, এদের অবস্থাটা কোন অবস্থায় আছে। এটা কি স্বাভাবিক অবস্থায় আছে নাকি স্বাভাবিক অবস্থার তুলনায় দূরে বা কাছাকাছি আছে? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। যখন দুইটা অণু থাকে তখন এই অবস্থায় থাকে, মানে তাদের মাঝখানের যে দূরত্বটুকু আমি ধরে নিচ্ছি এটা স্বাভাবিক অবস্থায় আর নট মানে এটা স্বাভাবিক অবস্থায় দুইটা অণুর মাঝখানের দূরত্ব। তো যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন অ্যাকচুয়ালি কোনো বল কাজ করে না, মানে আকর্ষণও কাজ করবে না, বিকর্ষণও কাজ করবে না। তখন হচ্ছে সাম্য বল বা সাম্য অবস্থা তৈরি হবে। তার মানে স্বাভাবিক অবস্থায় বলের যে অবস্থাটা সেটা হচ্ছে সাম্য অবস্থা, মানে এরা পরস্পরকে তোমার আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। এখন তুমি কি করছো? তুমি করছো হচ্ছে এই যে এদের যে অবস্থানটা ছিল এটাকে চেঞ্জ করে, মানে বাইরে থেকে বল প্রদান করে দুইটাকে কাছাকাছি জায়গায় নিয়ে আসছো। তো আমি এটা ধরে নিচ্ছি R1। তাহলে এখানে বলা যায় R1 তোমার কি লেস দেন R0, মানে আমি যে বল প্রদান করলাম বাইরের দিক থেকে দুইটাকে বল প্রয়োগ করে এদের মাঝখানের ডিস্টেন্সটা কমাই দিছি। তো তখন এখানে বিকর্ষণ তৈরি হবে। কেন বিকর্ষণ তৈরি হইল? কারণ বস্তু দুইটার মাঝখানের যে অবস্থা,
বা দূরত্ব সেটা কমে গেছে, তো সে চাইবে স্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্যে। তো এখন তুমি দেখো যে এখন দূরত্ব কম, তাহলে স্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্য তাকে দূরত্ব বাড়াইতে হবে। বাড়াবে সে কীভাবে? একজন অন্যজনকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করার কারণে আবারও আমরা ধরে নিচ্ছি এই যে r0 হয়ে গেল। তো এই ঘটনাটা আমাদেরকে আসলে ইলাস্টিসিটির যে ধারণা সেটা আমাদেরকে দেয়, যে তোমার একটা রাবার ছিল ধরো, তো তুমি এটাকে দুই পাশ থেকে বল দিয়ে রাবারটাকে ছোট বানাই ফেলছো। তো যখনই তুমি ছেড়ে দিবা সে কী করবে? আগের অবস্থায় ফিরে যাবে। তো এই যে আগের অবস্থায় ফিরে যাওয়ার যে ধর্ম বা টেন্ডেন্সি, এটাকে বলতেছি আমরা কি? স্থিতিস্থাপকতা। অবশ্যই স্থিতিস্থাপকতা। আচ্ছা, আর যদি তুমি এদের মাঝখানের দূরত্বটাকে বাড়াই দাও, ধরো আগে ছিল তো এই বরাবর, আমি এখানে এইটুকু নিয়ে গেছি, মানে টেনে লম্বা করছি, তার মানে r2 ইজ গ্রেটার দেন r0, তখন কি করবে? তখন তারা আকর্ষণ করবে পরস্পরকে, আকর্ষণ করে তাদের যে আগের সাম্য অবস্থা সে অবস্থায় ফিরে যাবে। তাহলে আন্তঃআণবিক বল কিভাবে কাজ করতেছে এবং আন্তঃআণবিক বল থেকেই যে স্থিতিস্থাপকতা বলের সৃষ্টি হয় বা স্থিতিস্থাপকতা ধর্মের সৃষ্টি হয় সেটা আমরা এখানে জানতে পারছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, যে স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নাই। তো এখন আমরা পরের টপিকটা নিয়ে কথা বলবো, যে স্থিতিস্থাপকতা সম্পর্কিত কিছু রাশি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই যে রাশিটা নিয়ে আমাদের কথা বলতে হয় সেটা হচ্ছে বিকৃতি। তো বিকৃতির সংজ্ঞাটা কি? বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। ঠিক আছে, একক মাত্রা বুঝতেছো? যে 1 ইউনিট, যে তোমার কাছে ধরো একটা লম্বা রাবার আছে, জাস্ট দৈর্ঘ্য নিয়ে চিন্তা করতেছি আমরা, এটার ধরো বর্তমানে দৈর্ঘ্য হচ্ছে L। তো তুমি এটাকে বল প্রদান করছো, বাইরের দিকে বল প্রদান করে টেনে একটু লম্বা করছো, আমরা ধরে নিচ্ছি যে এটা লম্বা হয়েছে L পরিমাণ। তাহলে দেখো এটা হচ্ছে আদি দৈর্ঘ্য আর এটা হচ্ছে তোমার বৃদ্ধি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে L মিটারে বৃদ্ধি হয় কতটুকু বলো তো? বৃদ্ধি হয় ছোট হাতের L পরিমাণ। সুতরাং 1 মিটারে কতটুকু বৃদ্ধি হবে? অবশ্যই L/L। এই যে বিষয়টা, আমি 1 মিটার বের করলাম কেন? কারণ সংজ্ঞা আমাকে বলছেই যে একক মাত্রায় যতটুকু পরিবর্তন, মানে 1 ইউনিটে কতটুকু হবে পরিবর্তন, এটাকেই বলতেছি আমরা বিকৃতি। বা সহজ ভাষায় বললে আমি উপরে বলবো যে পরিবর্তন, যদি সেটা দৈর্ঘ্যের বিকৃতি আমরা বের করি তাহলে উপরে দৈর্ঘ্যের পরিবর্তন হবে। যদি হচ্ছে তোমার ক্ষেত্রর পরিবর্তন বের করি তাহলে উপরে ক্ষেত্রের পরিবর্তন, আয়তনেরটা হলো আয়তনের, আর নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য বা আদি যে মান, এটা হচ্ছে তোমার বিকৃতির বের করার নিয়ম, যে আমরা উপরে পরিবর্তনটা লিখব, নিচে হচ্ছে আদি যে মানটা ছিল সেটা লিখব। তাহলে বিকৃতি বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার পীড়ন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, পীড়নটা বোঝার আগে আমরা আবার আগের জায়গাটাতে একটু গিয়ে দেখি, যে এখানে আমাদেরকে বলতেছিল যে যখন তুমি যে কোনো একটা দিকে টান দিবা বস্তুটাকে, হয় বাইরের দিকে না হয় ভেতরের দিকে, তখন তার মধ্যে একটা বল তৈরি হবে। এই বলটাকে আমরা কি বলি বলো তো? এটা হচ্ছে প্রত্যয়নী ফোর্স, মানে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স বলা হয়। প্রত্যয়নী বল বলতে আসলে কি বোঝায়? আমি যে আকারের পরিবর্তনের চেষ্টা করলাম, এই আকার পরিবর্তনটা রোধ করার জন্য বস্তুটা তার নিজের মধ্যে একটা বল তৈরি করবে যাতে সে আগের অবস্থায় ফিরে যেতে চায় বা ফিরে যেতে পারে। এই বলটাকে বলতেছি আমরা প্রত্যয়নী বল। ঠিক আছে, আচ্ছা, তো এই প্রত্যয়নী বলটাই মূলত আমাদের পীড়নের কারণ। পীড়ন বলতে আসলে আমরা কি বুঝি? বলছে বল প্রয়োগের ফলে বস্তুর আকার পরিবর্তন করা হলে স্থিতিস্থাপকতার কারণে বস্তুর মধ্যে একক ক্ষেত্রফলে যে বল উৎপন্ন হয়। তো আমরা যদি ধরে নেই যে আমাদের একটা বস্তু ছিল যেটা এ বর্গমিটারে তুমি বিকৃতি ঘটানোর কারণে তার মধ্যে প্রত্যয়নী বল তৈরি হয় হচ্ছে তোমার F পরিমাণ। তাহলে 1 বর্গমিটারে কতটুকু প্রত্যয়নী বল হবে? F/A। এটাকেই বলতেছি আমরা পীড়ন। এবার তুমি 9 10-এ পড়ে আসছো, এটা মনে আছে কিনা যে আমরা কিন্তু জানি P = F/A। তার মানে দেখো এই বস্তুর মধ্যে
প্রত্যয়ী বলার কারণে যে সৃষ্ট চাপ সেটাকেই বলতেছি আমরা আসলে পীড়ন। তার মানে চাপ আর পীড়ন কিন্তু একই রকমের রাশি, একই রাশি। তো এবার তোমাকে যদি বলে যে পীড়নের একক কী, একটু খেয়াল করো, পীড়নের একক কী হবে? উপরে হচ্ছে বল মানে নিউটন, আর নিচে হচ্ছে বর্গমিটার মানে নিউটন মিটার স্কোয়ার বা NM ইনভার্স 2, এটাকে বলতেছি আমরা কিন্তু প্যাসকেল। তাহলে পীড়নের একক হচ্ছে প্যাসকেল এবং এটার হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল আর কি, এই দুইটা। আর যদি আমাকে বলে হচ্ছে বিকৃতির একক কি, তুমি একটু খেয়াল করো বিকৃতির একক হচ্ছে, দেখো এখানে সমজাতীয় রাশি না, উপরেও এল নিচেও এল, মানে উপরেও মিটার নিচেও মিটার, তার মানে দুইটাই কাটা, তাহলে হবে কি আসলে একক নেই, বিকৃতির কখনো একক হয় না। আর পীড়নের এককটা কি? পীড়নের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা আরও কিছু রাশি সম্পর্কে জানবো স্থিতিস্থাপকতা রিলেটেড। এরকম আরেকটা হচ্ছে যেমন পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে এর আকারে পরিবর্তন করা হলে যদি বল অপসারণের পর বস্তুটি সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে যায় তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। আসলে 100% ইলাস্টিক বস্তু কিন্তু নেই, ঠিক আছে, ইলাস্টিক বস্তু হয় না, ইলাস্টিক বা হচ্ছে তোমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হয় না, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি হইতো তখন সেটাকে আমরা বলবো যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কিছু আছে, এটা আসলে বাস্তবে নেই। তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আমরা আরও কিছু সংজ্ঞা জানবো এবং এগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করব যে নমনীয়তা বলতে কি বুঝি। নমনীয়তা যে ইংলিশ সেটা হচ্ছে প্লাস্টিসিটি, বা এখান থেকে প্লাস্টিক শব্দের উৎপন্ন হয়। আমরা একটু দেখি যে বল প্রয়োগ করে বস্তুর আকারে পরিবর্তনের পর যে ধর্মের কারণে তোমার অপসারণ করার পরেও, মানে বল অপসারণটা করার ফলেও আগের অবস্থায় ফিরে যায় না তাকে নমনীয়তা বলে। তাহলে দেখো আমরা স্থিতিস্থাপকতা বলছিলাম কি, একটা বস্তুকে আমরা আকারে পরিবর্তন করার পরে দেখা যাবে সে আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে, এই ধর্মটাকে স্থিতিস্থাপকতা বলে। আর নমনীয়তা হচ্ছে তার উল্টা, মানে তার যে ধর্মের কারণে সে আর আগের অবস্থায় ফিরে যেতে চাইবে না, মানে ফিরে যায় না, তাকে বলতেছে আমরা নমনীয়তা। তো যে রকম বস্তু, ধরে এরকম যদি কোনো বস্তু থাকে যেটাকে তুমি একবার টান দিছো, টান দেওয়ার মাধ্যমে তার যে আকারে পরিবর্তন ঘটছে সেটা আর চেঞ্জ হয় নাই, মানে ওই অবস্থায় থেকে যাচ্ছে পুরা সময়, তাহলে এটাকে কি বলবো আমরা? পূর্ণ নমনীয় বস্তু। এরকমও কিন্তু বস্তু আসলে হয় না, পূর্ণ নমনীয় বস্তুও পাওয়া যায় না, 100% প্লাস্টিক বডি নেয় আসলে। তা পূর্ণ দৃঢ় বস্তু কি? এটা হচ্ছে যে কোনো বাহ্যিক বল প্রয়োগে যদি কোনো বস্তু আকারে পরিবর্তন না হয় তখন সেটাকে বলতেছি আমরা পূর্ণ দৃঢ় বস্তু, মানে তুমি আসলে আকারে পরিবর্তন করতে পারবা না, এরকম পূর্ণ দৃঢ় বস্তু আসলে বাস্তবে এক্সিস্ট করে না। তবে আমরা আলোচনার সুবিধার্থে কাচকে মোটামুটি পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে চিন্তা করতে পারি। যেমন তুমি যদি একটা কাচকে বল প্রয়োগ করে বাঁকাতে চাও, দেখবে যে বাঁকাইতে আসলে পারবে না, সে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে বলতেছি আমরা পূর্ণ দৃঢ় বস্তু। তবে অনেক টাইপের কাজ আছে যেগুলোকে বাঁকানো যায়, হ্যাঁ, কিন্তু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে নমনীয়তা নাই বললেই চলে এবং স্থিতিস্থাপকতা নাই বললেও চলে। তার মানে সে কীরকম হবে যে তুমি বল প্রয়োগ করে তার আকারে কোনো পরিবর্তন করতে পারবে না, তুমি বল প্রয়োগ করছো এটা ভেঙে যাবে। আচ্ছা, এবার আমরা দেখি স্থিতিস্থাপক সীমা বলতে কি বুঝি। স্থিতিস্থাপক সীমা বলতে আমরা শুরুতেই স্থিতিস্থাপকতা সংজ্ঞাতে পড়ছিলাম যে একটা বল, নির্দিষ্ট মানের বল তোমাকে দিতে হবে, একটা সীমা থাকবে যে সীমায় এই বস্তুটা আসলে তার স্থিতিস্থাপকতা ধর্ম আর থাকবে না বা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তখন তার স্থিতিস্থাপকতা ধর্ম তার কাজ করতেছে না ওই পয়েন্টে। তো তার মানে তোমাকে এমন বল প্রদান করতে হবে যাতে বস্তুটা ছিঁড়ে না যায়, স্থিতিস্থাপকতার যে ধর্ম এটা কাজ করবে ওই বস্তুটার মধ্যে, সেই মিনিমাম বলটাকে বলতেছি আমরা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে বলের সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে। তাহলে স্থিতিস্থাপক বল হচ্ছে ম্যাক্সিমাম তুমি যে বলটা দিবা, যেটা দিলে তোমার কি হবে, স্থিতিস্থাপকতা থাকবে, তাহলে সেটাকে বলতেছি আমরা স্থিতিস্থাপক সীমা। আবার মিনিমামের সংজ্ঞাটাতে যদি বলি আমরা যে মিনিমাম যে বল দিলে সেটি ছিঁড়ে যাবে,
সেটি মূলত আসলে আমাদের কি স্থিতিস্থাপক সীমার কথা। স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, তার মানে ওর থেকে নিচের বলটা তোমাকে দিতে হবে। মিনিমাম যে বল দিলে ছেড়ে যাচ্ছে তার তুলনায় একটু কম যে কোনো বলের মান পর্যন্ত বস্তুটা কি করবে, স্থিতিস্থাপকতা ধর্ম নিয়ে থাকবে। তো এই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আজকের ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা রিলেটেড যে সংজ্ঞা, যে বিষয়গুলো বোঝার ছিল সেগুলো বুঝতে পারছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা থিওরিটিক্যালি যে সূত্রগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা যারা বুঝতে পারছো তারা তো আলহামদুলিল্লাহ ভালো, যারা কোনোটাই বুঝতে পারো নাই তারা হচ্ছে আমাদের এখানে কমেন্ট করবে। আমরা নেক্সট ক্লাসে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।